ঢাকায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের ব্যস্ততা। পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক শেষে আরও কয়েকজন মন্ত্রীর সাথে আলোচনার জন্য যাচ্ছেন সচিবালয়ে। সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে গিয়ে কাউকে না পেয়ে প্রতিমন্ত্রীর ক্ষোভ। অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। কারাপশনের এগেনস্টে আমাদের যে ভূমিকা, অর্থাৎ আমাদের যে ঘোষণা জিরো টলারেন্স, জনাব তারেক রহমান সাহেব মাননীয় প্রধানমন্ত্রী ওনার নির্দেশে সেটা আমরা অব্যাহত রাখব। সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে বিএনপির এমপিরা শপথ না নিলেও সংকট নেই বলছেন বিশেষজ্ঞরা। মতপার্থক্য রাজনৈতিকভাবেই সমাধানের তাগিদ। একটা রাজনৈতিক দল নির্বাচনের আগে ম্যানিফেস্টোতে দিয়েছে তারা আমরা এই করব, জনগণ সেই জন্য তাদের ভোট দিছে, অর্থাৎ তাদের একটা দায়বদ্ধতা আছে। সংস্কার প্রস্তাবগুলি জুলাই সনদে বলেন বা যার যত প্রস্তাব আছে সংসদ এগুলি আলোচনা করবে এবং আলোচনা করে 2/3 ভোটে পাস করবে। তেহরান ও কোম শহরে ব্যাপক হামলা যুক্তরাষ্ট্র ইসরায়েলের। মিত্রদের সহায়তায় রণতরী পাঠাচ্ছে ফ্রান্স। দুবাই মার্কিন কনসুলেটে আঘাত হেনেছে ইরানের মিসাইল। যমুনা নিউজে আমন্ত্রণ। আপনাদের সঙ্গে আছি মাসুম রাব্বি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। সবচেয়ে সুস্বাদু হালিম রাঁধুনি হালিম। হালিম হোক রাঁধুনি হালিম। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সাথে ভালো আলোচনা হয়েছে ঢাকা সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের। সকালে প্রথমে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দের সাথে সাক্ষাৎ করেন তিনি। পরে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সাথে প্রায় ঘণ্টাখানেক বৈঠক করেন। এ সময় দুদেশের ব্যবসা বাণিজ্য বাড়ানো সহ নানা ইস্যুতে কথা বলেন তারা। বেরিয়ে যাওয়ার সময় আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের সাথে কথা বলেননি মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সচিবালয়ে গেছেন পল কাপুর। সেখানে বাণিজ্য, বিদ্যুৎ ও অর্থমন্ত্রীর সাথে বৈঠকের কর্মসূচি আছে তার। How was the meeting? Great, everything. We always love coming to the foreign ministry. Great to be here. Great to be here. Did you talk about the Aqsa and Jisumia? এ বিষয়ে আরো তথ্য জানবো সহকর্মী মাহফুজ মিশুর কাছে। মিশু, পল কাপুরের সাথে পররাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রীর বৈঠক নিয়ে কি কোনো ব্রিফিং করা হবে? বিস্তারিত জানাবেন। হ্যাঁ, আনুষ্ঠানিক ব্রিফিংয়ের কোনো তথ্য এখন পর্যন্ত আমাদের কাছে নেই। পল কাপুর সকাল 8:40 পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রবেশ করেছিলেন এবং 10:45 দিকে তিনি বেরিয়ে গিয়েছেন। এর মধ্যে তিনি প্রথম বৈঠকটি করেছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দের সঙ্গে প্রায় 15 থেকে 20 মিনিট। তারপরে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে প্রায় ঘণ্টাখানেক তিনি বৈঠক করেছেন। পল কাপুর যখন বেরিয়ে যান তখন পল কাপুর এবং মার্কিন যে রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন তাদেরকে আমরা কথা বলার জন্য চেষ্টা করেছিলাম। তারা আনুষ্ঠানিকভাবে কথা বলতে রাজি হননি। শুধু এটুকু বলেছেন পল কাপুর যে বৈঠকটি ভালো হয়েছে। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে যেমনটা জানতে পেরেছি, বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের যাবতীয় বিষয়াদি নিয়ে মূলত পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে পল কাপুর কথা বলেছেন। সেইখানে গেল অন্তর্বর্তী সরকারের সময় নির্বাচনের 3 দিন আগে যে সমস্ত চুক্তি সই হয়েছে সেই চুক্তিগুলোকে কিভাবে চূড়ান্ত করা যায় সেই প্রক্রিয়াটি নিয়ে আলোচনার কথা আমরা জানতে পেরেছি। এর পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রে যে ট্যারিফ, সেই ট্যারিফ নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে আলাপ হয়েছে। এর পাশাপাশি অভিবাসন এবং ভিসা সংকট নিয়ে যে আলোচনা চলছে সেটি নিয়ে বাংলাদেশ প্রশ্ন তুলেছে। এর পাশাপাশি ইন্দো প্যাসিফিক এই অঞ্চলে কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবসা বাণিজ্য বাড়ানো যায় এবং সেই ব্যবসা বাণিজ্য বাড়ানোর ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র যে সমস্ত বিষয়কে আপনার প্রতিবন্ধকতা বা বাধা হিসেবে মনে করে, বিশেষ করে বাংলাদেশ সরকারের সঙ্গে চীনের যে সম্পর্ক, বাংলাদেশে বিনিয়োগে চীনের যে আগ্রহ, বাংলাদেশের প্রকল্প বাস্তবায়নে, সেসব বিষয় নিয়েও পরোক্ষভাবে কথা হয়েছে বলে আমরা ধারণা করছি। আমরা এটিও ধারণা করছি পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান অথবা প্রতিমন্ত্রী শামা ওবায়দ হয়তো এই বৈঠকের বিস্তারিত গণমাধ্যমকে জানাতে পারেন কিছুক্ষণ পরে। এখান থেকে বেরিয়ে তিনি সরাসরি সচিবালয়ে গিয়েছেন এবং তার দিনের অন্যান্য কর্মসূচিগুলোতে এখন যোগ দিচ্ছেন। বাণিজ্য মন্ত্রীর সঙ্গে 11টায় তার বৈঠক শুরু হওয়ার কথা।
মিশু, আপনাকে ধন্যবাদ। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। এ বিষয়ে আরও জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুদ্দিন রবিন। রবিন, প্রধানমন্ত্রীর আজ আর কি কর্মসূচি রয়েছে? আনসার ডিজির সাথে সাক্ষাতের বিষয়ে বিস্তারিত জানাবেন আমাদের। রবি, প্রধানমন্ত্রী প্রতিটা দিনকেই আসলে গুরুত্বের সঙ্গে নিচ্ছেন, অর্থাৎ প্রতিদিনই তার গুরুত্বপূর্ণ সব আলাপ আলোচনা কিংবা রাষ্ট্রীয় যেই কর্মকাণ্ড সেসব পরিচালনা করছেন। একটু জানিয়ে রাখি যে খানিক আগেই প্রবেশ করেছেন ইসি সচিব আখতার হোসেন। তিনি এই মাত্র প্রবেশ করলেন। তিনি আসলে কেন কার সঙ্গে দেখা করতে এসেছেন সে বিষয়ে এখন পর্যন্ত সুনির্দিষ্টভাবে কোনো তথ্য আমাদের কাছে নেই। তবে প্রধানমন্ত্রীর সঙ্গে দিনের শুরুতেই যথারীতি প্রধানমন্ত্রী 9:15 নাগাদ আসলে মন্ত্রিপরিষদ বিভাগে সচিবালয়ে তিনি প্রবেশ করেন, নিজ কর্মযজ্ঞ শুরু করেন। দিনের শুরু থেকেই প্রথমেই আনসার বিটিপি মহাপরিচালকের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং এখন এই মুহূর্তটায় প্রধানমন্ত্রী যে বৈঠকটি করছেন সেটি হচ্ছে বন পরিবেশ মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টুর সঙ্গে। এবং এটি হচ্ছে বিএনপির যে পূর্ব ঘোষিত নির্বাচনী ইশতেহার ছিল বা নির্বাচনের প্রচারণায় তারা যেই ঘোষণা দিয়ে আসছিল যে 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ করা হবে গোটা দেশ জুড়ে, সেই বিষয়ক সভাটি আসলে হচ্ছে বন পরিবেশ মন্ত্রীকে সঙ্গে নিয়ে এবং সেই সেলের বৃক্ষরোপণ কর্মসূচি সংক্রান্ত সেলের যে কার্যক্রম সেই কার্যক্রমের সর্বশেষ অগ্রগতি নিয়েই মূলত এখনকার আলোচনা। এবং এরপর 11:30 নাগাদ একটি বৈঠক হওয়ার কথা রয়েছে স্বাস্থ্যমন্ত্রীর নেতৃত্বে স্বাস্থ্য বিষয়ক যে সেল, যেখানে সুস্বাস্থ্যের বাংলাদেশ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্য নিয়ে বিএনপির যে পরিকল্পনা, সেই পরিকল্পনার লক্ষ্য নিয়ে বা সেই সংক্রান্ত সেলের সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠক। এবং এরপর দুপুর 1:30 নাগাদ সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী যে কৃষক কার্ড ঘোষণা করা হয়েছিল সেই কৃষক কার্ড চালুর বিষয়ে গঠিত কমিটি যেটি রয়েছে কৃষিমন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিনের নেতৃত্বে, সেই সংক্রান্ত সেলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, যে কৃষক কার্ডের অগ্রগতির বিষয়, অর্থাৎ প্রতিটি নির্বাচনী ইশতেহারকে প্রাধান্য দিয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে অন্যান্য মন্ত্রিপরিষদ বিভাগের সদস্যরা প্রধানমন্ত্রীর সঙ্গে সেসব বিষয়ে চূড়ান্ত আলোচনা করছেন এখন। রবিন, আপনাকে ধন্যবাদ। জনগণের ভোটে নির্বাচিত সরকার জনগণের জন্য কাজ করবে বলে জানিয়েছেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। ভূমি অফিসের কোনো কর্মকর্তা কর্মচারী অসহযোগিতা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। বুধবার সকাল 9টায় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে যান প্রতিমন্ত্রী। সেটি তখনও ছিল তালাবদ্ধ। প্রায় আধা ঘন্টা ভূমি অফিসের বারান্দায় বসে অপেক্ষা করেন কায়সার কামাল। নির্ধারিত সময়ে ভূমি অফিসের কাউকে না পেয়ে ক্ষোভ জানান প্রতিমন্ত্রী। বলেন, এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত, যারা দায়িত্বে অবহেলা করবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রতিমন্ত্রী আরও বলেন, ভূমি মন্ত্রণালয়ে কোনো অনিয়ম দুর্নীতি হলে তা মেনে নেওয়া হবে না। এই আকস্মিক ভিজিট শুধুমাত্র সিদ্ধিরগঞ্জের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো দিন যে কোনো অফিসে আমরা যাব। জনাব তারেক রহমান সাহেব মাননীয় প্রধানমন্ত্রী ওনার নির্দেশে সেটা আমরা অব্যাহত রাখবো এবং এইটা বাংলাদেশের সরকার, জনগণের সরকার এবং জনগণ দ্বারা নির্বাচিত সরকার হিসাবে আমরা জিরো টলারেন্স এগেনস্ট করাপশন সেটা কার্যকর করবো ইনশাআল্লাহ। সরকারি হাসপাতাল থেকে দালাল নির্মূলের ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শাখাওয়াত হোসেন। সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে গিয়ে এ কথা জানান তিনি। বলেন, হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে নেয়া বা রোগীদের সাথে যারা প্রতারণা করবে তাদের কঠোর হস্তে দমন করা হবে। মন্ত্রী জানান, হাসপাতালের পরিবেশ উন্নয়ন ও খাবারের মান নিশ্চিতে ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে। কারো দায়িত্বে অবহেলা পাওয়া গেলে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও দেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, সীমিত সম্পদের মধ্যেই জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার। ঢাকা সহ সারা দেশে রোগীদের সেবা নিশ্চিতে সরকার বদ্ধপরিকর। একটা অফিস অর্ডার হয়েছে, আমরা এগুলি কঠোর হস্তে দমন করবো। আমরা এই যে আজকে আসলাম, আরও দেখবেন আসবো আমরা ইনশাল্লাহ, এগুলি দমন করে ফেলবো। ওই দালালি বন্ধ করে ফেলবো একেবারে। রুগী বেচা কিনা করা বা ট্রলি বেচা কিনা করা, রুগী ভর্তি করার টাকা নেওয়া 100% অফ করে আমরা ওয়াকেফাল, আমরা এটাকে ক্লোজ ডাউন করবো, একেবারে সিমেন্টেড করবো ইনশাল্লাহ। সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে বিএনপির এমপিরা শপথ না নিলেও সংকট তৈরি হবে না বলছেন আইন বিশেষজ্ঞরা। তাদের মতে সংবিধানের 142 অনুচ্ছেদ অনুযায়ী এমনিতেই সংবিধান সংস্কার করতে পারবে বিএনপি, তবে তার টেকসই হবে কি না তা নিয়ে রয়েছে শঙ্কা। বিশেষজ্ঞরা বলছেন, সংবিধান সংস্কার পরিষদ নিয়ে যে মত পার্থক্য দেখা দিয়েছে তার সমাধান করতে হবে।
রাজনৈতিকভাবে। আরিফুর রহমান সবুজের রিপোর্টে বিস্তারিত। জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তিতেই জারি করা হয়েছিল জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ। রাষ্ট্রপতির এই আদেশের ভিত্তিতে জাতীয় সংসদ নির্বাচনের দিন অনুষ্ঠিত হয় গণভোট, আর এতে হায়ের পক্ষে রায় দেন 65% বেশি ভোটার। নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে তৈরি হয় মতদ্বৈততা। জাতীয় সংসদে গৃহীত হওয়ার পরে তখন জাতীয় সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ নেয়ার বিধান করা যাবে। নতুন করে মঙ্গলবার জুলাই জাতীয় সনদ, গণভোট অধ্যাদেশ এবং সংসদ সদস্যদের সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ নেয়ার বৈধতা নিয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এরপরই জুলাই সনদ বাস্তবায়নের ইস্যুটি আবারও আলোচনায় এসেছে। সংসদ যখন শপথ নিতে যায়, বিএনপি কি শপথ নিছে? নাই না, তোরা তো ধরে এসে বলেই দিয়েছে এটা ইলিগাল। তো এটা তো যেটা ইলিগাল সেটা ইলিগালই। তারপরে কেউ হয়তো ইন্টারেস্টে গেছে, কোর্টে গেলে এটা তো কোর্ট তো আর এটা কোর্ট কি সংবিধানের বাইরে কোনো কিছু বলতে পারবে? কোর্ট তো এই সংবিধানের অধীনে কাজ করছেন, সংবিধানের বাইরে তো একটা কোর্ট কথা বলতে পারবেন না। সংকট হবে আমি মনে করছি না, তবে সংস্কার প্রক্রিয়াটা বাধাগ্রস্ত হবে। সেটা হয়তো আমাদের তরুণ প্রজন্ম কিভাবে নেয় এটার একটা বিষয় আছে। ভবিষ্যতে এই সংবিধানের ব্যাপারে মনোভাব কী ধরনের হবে সেটারও একটা বিষয় আছে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কার এবং গণতান্ত্রিক ধারা পুনরুদ্ধারে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর করেছিল বিএনপি সহ বেশিরভাগ রাজনৈতিক দল। আইন বিশেষজ্ঞরা বলছেন, বিএনপি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ না নিলেও 2/3 সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় সংবিধান সংশোধনের ক্ষমতা রয়েছে সংসদের। সেক্ষেত্রে জুলাই সনদ বাস্তবায়নে বাধা হবে না বলছেন তারা। এই সংস্কার প্রস্তাবগুলি জুলাই সনদে বলেন বা যার যত প্রস্তাব আছে সংসদ এগুলি আলোচনা করবে এবং আলোচনা করে 2/3 ভোটে পাশ করবে। অতএব এখানে দ্বিতীয় একটা পরিষদের কোনো দরকার ছিল বলে মনে হয় না। এটা একটা প্রথম থেকে একটা ভ্রান্ত ধারণার উপরে ভিত্তি করে হয়েছে। তবে উচ্চ আদালত থেকে রুল জারির পর এ নিয়ে প্রশ্ন তুলেছে প্রধান বিরোধী দল জামায়াত ও এনসিপি। আইন বিশেষজ্ঞরা বলছেন, সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে সৃষ্ট মতদ্বৈততা দূর করতে হবে রাজনৈতিকভাবে। একটা রাজনৈতিক দল নির্বাচনের আগে ম্যানিফেস্টোতে দিয়েছে তারা আমরা এই করব, জনগণ সেই জন্য তাদের ভোট দিছে, অর্থাৎ তাদের একটা দায়বদ্ধতা আছে, তারা করবে। এখানে কোনো জটিলতা বা জুলাই সনদ গেল এগুলোরও কোনো বিষয় না। আর ওটা আদালতে গেছে, ওটা এমনি একটা মানে ডেড ইস্যু বলতে ওটা না, লিগ্যাল ভিত্তি নাই। সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমে এই সংস্কারগুলো বাস্তবায়িত হলে এই বাস্তবায়নটা টেকসই হতো। সংসদের মাধ্যমে এটা করাটা আদালতের সিদ্ধান্তের সাথে সাংঘর্ষিক। গণভোটের বৈধতা নিয়ে হাইকোর্টের জারি করা রুলের জবাব দিতে বলা হয়েছে 4 সপ্তাহের মধ্যে। তার আগে আগামী 12ই মার্চ বসছে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন। সেই অধিবেশনের আলোচনায় সংকটের সমাধান হবে বলে আশা বিশেষজ্ঞদের। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ, ইরানে অব্যাহত যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ অভিযান। ব্যাপক হামলা হয়েছে রাজধানী তেহরান ও কোম শহরে। ইরানের বিশেষজ্ঞ প্যানেলের কার্যালয় লক্ষ্য করে হামলা চালিয়েছে যৌথ বাহিনী, তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। দেশটির পরমাণু স্থাপনায় নতুন করে হামলার দাবি করেছে ইসরায়েল। তেহরানের 2টি শিল্প এলাকা থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশও দিয়েছে তেল আবিব। শিগগিরই সেখানে অভিযান চালানো হবে, দিয়েছে সতর্ক বার্তা। ইরানের যৌথ অভিযানে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 787 জনে। লেবাননেও জোরদার হামলা চালিয়েছে ইসরায়েল। বৈরুত ও সিডনে ব্যাপক বোমাবর্ষণ করেছে আইডিএফ। ইরাকের আল কাইম শহরে ইরানপন্থী কাতাইব হিজবুল্লাহর সহযোগী একটি সশস্ত্র গোষ্ঠীকে লক্ষ্য করেও হয়েছে হামলা। মিত্রদের সাহায্য করতে এবার মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী পাঠাচ্ছে ফ্রান্স। এরই মধ্যে বাল্টিক সাগর থেকে ভূমধ্য সাগরের উদ্দেশ্যে রওনা দিয়েছে রণতরী শার্ল দ্য গল। বহরে রয়েছে একাধিক ফ্রিগেট ও যুদ্ধ জাহাজ। মঙ্গলবার মধ্যপ্রাচ্যের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ঘোষণা দেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। শার্ল দ্য গল ফ্রান্সের একমাত্র বিমানবাহী রণতরী, যা পারমাণবিক শক্তি চালিত। 2টি ফুটবল মাঠের সমান বিশাল এই নৌযানটিতে একই সাথে 30টির মতো যুদ্ধবিমান ও প্রায় 2000 সেনা থাকতে পারে।
রণতরীটি 24 ঘন্টায় 1000-এর বেশি কিলোমিটার পথ পাড়ি দিতে পারে। এছাড়াও ইরানের হামলা মোকাবেলায় সাইপ্রাসের ব্রিটিশ ঘাঁটিতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার সিস্টেম ও রাফাল যুদ্ধবিমান মোতায়েন করেছে ফ্রান্স। দুবাইয়ের মার্কিন কনসুলেট লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। কনসুলেট ভবনের পার্কিং লটে আঘাত হানে একটি ড্রোন। বিকট বিস্ফোরণের পর মুহূর্তেই আগুন লেগে যায়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। হামলার কিছুক্ষণ পরেই আগুন নেভাতে সক্ষম হয় কর্তৃপক্ষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে কনসুলেট ভবন থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। একই দিন সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দর টার্গেট করেও হামলা চালায় আইআরজিসি। একদিন আগেই সৌদি রাজধানী রিয়াদের মার্কিন দূতাবাসে ড্রোন হামলা চালায় ইরান। জুলাই আন্দোলনে রামপুরায় ভবনের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি ও দুজনকে হত্যা মামলার রায় ঘোষণার দিন আজ। তবে রায় না দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের বিচারিক প্যানেলে আবেদন করেছে প্রসিকিউশন। আবেদনে বলা হয়েছে, আমির হোসেনকে গুলি ও দুইজনকে হত্যায় যে পুলিশ কর্মকর্তা নির্দেশ দিয়েছেন তার কল রেকর্ড পাওয়ার পরও মামলায় তার নাম আসেনি। ফলে রায় ঘোষণায় স্থগিত রাখতে আবেদন জানানো হয়েছে। এ মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, খিলগাঁও জোনের সাবেক এডিসি রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ওসি মশিউর রহমান ও এসআই তারিকুল ইসলাম ভুইয়া, এএসআই চঞ্চল চন্দ্র সরকার আসামি। চঞ্চল চন্দ্র সরকার ছাড়া বাকিরা শুরু থেকেই পলাতক। যদিও আগের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সহ প্রসিকিউশন টিম জানিয়েছিল মামলা প্রমাণে সঠিক তথ্য প্রমাণ দাখিল করেছেন তারা। এদিকে আসামি পক্ষের আইনজীবীরা তাদের মক্কেলদের অভিযোগ থেকে খালাস চেয়েছেন। এ বিষয়ে আরো জানাতে ট্রাইব্যুনাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রাব্বি হোসেন। রাব্বি, রায় ঘোষণার ব্যাপারে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে আমাদের জানাবেন। রাব্বি, আগের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি একাধিকবার আমাদেরকে বলেছিলেন যে এই মামলাটি প্রমাণে তারা অকাট্য তথ্য প্রমাণ দিয়েছেন। যদিও আজকে আমরা দেখছি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যিনি চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই মামলাটিতে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। বিশেষ করে এই ঘটনায় যিনি নির্দেশনা দিয়েছেন একজন পুলিশ কর্মকর্তা, তার কল রেকর্ড পাওয়ার পরও তাকে মামলায় যুক্ত করা হয়নি সহ একাধিক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার কারণে মূলত আজকে এই মামলাটির রায় ঘোষণা যাতে না করা হয় সে বিষয়ে প্রসিকিউশন আবেদন করেছেন ট্রাইব্যুনালের কাছে। অর্থাৎ যেহেতু আবেদন করেছেন, এই আবেদনটির শুনানি হবে। সেখানে যদি এই আবেদনটি গ্রহণ করেন বা মঞ্জুর করেন, সেখানে হতে পারে যে এই মামলায় নতুন আরও 1-2 সাক্ষী তারা যুক্ত করতে পারেন। প্রসিকিউশন সাক্ষী অথবা যুক্ত না করলে যেই তথ্যগুলো তারা নতুন করে উপস্থাপন করেছেন সেটি এই মামলাটিতে যুক্ত করতে পারেন এবং সেখানে আসামিপক্ষ হয়তো এই মামলাটি বা রাষ্ট্রপক্ষ এবং আসামিপক্ষ দুজনেই যুক্তিতর্ক পর্যায়ে যেতে পারে। তবে আমরা যতটুকু ধারণা করছি যে যেহেতু প্রসিকিউশন আবেদন করেছেন, কিছুক্ষণ পরেই যখন আদালত বসবেন তখন শুনানি হবে যে আজকের এই মামলাটির রায় ঘোষণা হবে কি হবে না। রাব্বি হোসেন, আপনাকে ধন্যবাদ। মঙ্গলবার থেকে শুরু হয়েছে ঈদযাত্রার জন্য বাস ও রেলপথের টিকিট বিক্রি। রেলপথের সব টিকিট বিক্রি হবে অনলাইনে। রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকে এ বিষয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী লাভলি বিথি। অগ্রিম টিকিট বিক্রির দ্বিতীয় দিনে বাস কাউন্টারগুলোতে টিকিট বিক্রি কেমন চলছে, যাত্রীদের ভিড় কেমন, কি বলছেন তারা? রাব্বি, যেমনটা বলছিলেন যে ঈদের আমেজ শুরু হয়ে গেছে, নারী টান বলে কথা। ভিড়ের কথা যদি বলি, গতকালকে থেকে বাস টার্মিনালগুলোতে টিকিট বিক্রি শুরু হয়েছে এবং বাসের ক্ষেত্রে বরাবর আমরা যেটি দেখে এসেছি প্রথম দিন অনেক বেশি ভিড় থাকে এবং প্রথম দিনই ঈদের আগের কয়েকদিনের আগের যেদিনই তার 2-3 দিন আগের টিকিট কিন্তু একদমই বুক হয়ে যায়। অর্থাৎ এখানে 16 তারিখ দুপুর থেকে 16, 17, 18 এই 3 দিনের টিকিট মানে বুক হয়ে গেছে। এই 3 দিনে কোনো স্লট খালি নেই। 12 তারিখ থেকে 16 তারিখ দুপুর পর্যন্ত এখানে আসলে টিকিট পাচ্ছে, আবার 19 তারিখে টিকিট কিন্তু পাচ্ছে। ভিড় তেমন নেই, যেমনটা বললাম যে গতকালকেই বেশিরভাগ ভিড় ছিল এবং গতকালকে অধিকাংশ টিকিট কাটা হয়ে গেছে এবং এরপর যাত্রীরা আসছেন। আসার অনেকে আবার কিন্তু এখানে যেহেতু ওয়েবসাইটেও টিকিট কাটার সুযোগ আছে অনলাইনে, সুতরাং এটাও একটি কারণ টিকিট কাউন্টারে একটু ভিড় কম থাকার। তবে যাত্রীরা আসছেন, রোজা আছে, তো সব কিছু মিলিয়ে বলছেন যে এখন একটু ভিড় কম। তবে 15 রোজার পরে টিকিট বিক্রির জন্য ভিড়টা আবার বাড়বে, আর অনলাইন তো আছে, সে কারণে ভিড়টা একটু কম। আর তালিকার কথা, ভাড়ার কথা যদি আমি একটু বলি, সাধারণত
যেই কমন একটি অভিযোগ থাকে যে ভাড়া বেশি নেওয়ার, এখনও পর্যন্ত কিন্তু আমরা ভাড়া বেশি নেওয়ার কোনো অভিযোগ পাইনি। বলা হয়েছিল ভাড়ার তালিকা টানিয়ে দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে, টার্মিনালে কিন্তু ভাড়ার তালিকা টাঙিয়ে দেওয়া হয়েছে এবং এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সচেষ্ট আছে, সজাগ আছে, যাতে করে এই ধরনের কোনো অভিযোগ পেলে তার দ্রুত সমাধান নেওয়া হয়। রাব্বি। বিথি, আপনাকে ধন্যবাদ। খুলনার দিঘলিয়ায় পরিত্যক্ত সেপটিক ট্যাঙ্ক থেকে 22 দিন বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার লাখোহাটি গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় অভিযুক্ত শিশুটির বাবা নাহিদুর রহমান শেখকে হেফাজতে নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। পুলিশ জানায় 1.5 বছর আগে ওই গ্রামের মুর্শিদা আক্তার মৌকে বিয়ে করে নাহিদ। সন্তান জন্মের পর থেকে বাবার বাড়িতেই থাকতেন মৌ। সোমবার সেখানে যায় স্বামী নাহিদ। পরদিন সকালে 22 দিন বয়সী ছেলেকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে হত্যার পর পার্শ্ববর্তী খোকা মল্লিকের বাড়ির পরিত্যক্ত সেপটিক ট্যাঙ্কে মরদেহ ফেলে দেয়। ফিরে গিয়ে স্ত্রীকে ছেলের কাছে নিয়ে যাওয়ার আশ্বাসে মোটরসাইকেলে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। পথে ফরিদপুর গিয়ে অসুস্থ বোধ করলে হাসপাতালে ভর্তি হয় নাহিদ। এ সময় স্ত্রী মৌয়ের সন্দেহ হলে স্বামী তার ছেলে হত্যা করেছে বলে অভিযোগ করে। পরে পুলিশ হেফাজতে হত্যার বিষয়টি স্বীকার করে নাহিদুর। শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেলে মর্গে পাঠানো হয়েছে। পুলিশের ধারণা পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড হয়েছে। কুমিল্লার দুঃখ বলেই খ্যাত গোমতী নদী। বর্ষাকালে বন্যায় এই নদী ধারণ করে রুদ্ররূপ। 2024 সালে বাঁধ ভেঙে কয়েকটি উপজেলার ফসলি জমি ও বসতঘর ডুবেছিল গোমতীর জলে। চলতি বছর বর্ষাকালের আগে সেই সংখ্যা আরও বেড়েছে। নদীর দুই পারের মাটি অবাধে কাটছে একটি চক্র। বিষয়টি দেখভালের দায়িত্ব যাদের, তারা করছেন একে অপরকে দোষারোপ। এদিকে নদীর মাটি কাটার বিষয়ে জিরো টলারেন্সের হুঁশিয়ারি দিয়েছেন কৃষি, খাদ্য ও প্রাণী সম্পদ মন্ত্রী। আমি এখন রয়েছি আদর্শ সদর উপজেলার সমারচর গুমতির পাড় এলাকায়। আমার ডান পাশের যে ভয়াবহ গর্তটি রয়েছে সেটি মূল গুমতির প্রবাহপীঠ থেকে অন্তত 20 ফুট গভীরে, যা মাটি খেকুরা মাটি কেটে লুট করে নিয়ে গেছে। এভাবেই রাতের আধারে ধ্বংস করা হচ্ছে গোমতী নদীর দুই পারের অন্তত 96 কিলোমিটার অংশের কৃষিজমি ও গাছপালা। গোমতী থেকে মাটি কাটার বিরুদ্ধে কৃষিমন্ত্রীর জিরো টলারেন্স ঘোষণার পর নড়ে চড়ে বসেছে দপ্তরগুলো। আজকের পরে থেকে 1 ফোঁটা মাটিও গোমতী থেকে কেউ কাটতে পারবে না। কুমিল্লার প্রশাসন এই ব্যাপারে জোরালো ভূমিকা রাখবে। কুমিল্লার প্রাণ প্রবাহ গোমতী থেকে অবাধে মাটি কাটায় হুমকির মুখে শহর রক্ষা বাঁধ। নদী রক্ষা আর বাঁধ সংরক্ষণের দায়িত্ব যাদের, সেই সংস্থার চোখের সামনেই বছরের পর বছর লুট হচ্ছে মাটি। ফলে 2024 সালে বাঁধ ভেঙে প্লাবিত হয় কয়েকটি উপজেলার হাজারো ঘরবাড়ি ও ফসলের মাঠ। মাটি কাটার কারণে পাড়ের অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, ভাঙা হতে লাগছিল। ভবিষ্যতে জল আসলে ভাঙ্গে ভাঙ্গে পার দিয়ে একবার থেকে এই ভালো, এই যে গাড়ি ঘোড়া সড়ক আছে এগুলো উইরা যাইয়া ঘরের মাল সামানা যা আছে সব কিছু ধুলাবালি ঘুরে যায়। রাতকে ঘুমান জানা ট্রাক্টরের চাওনে, ডাম ট্রাকের চাওনে গাড়িও অ্যাক্সিডেন্ট করে হালাই দিয়ে যায় গিয়া। অবৈধভাবে মাটি কাটলেও পানি উন্নয়ন বোর্ড কোনো ব্যবস্থা নেয় না বলে অভিযোগ সচেতন মহলের। আর প্রশাসন বলছে তারা নিজ উদ্যোগে অভিযান চালালেও পানি উন্নয়ন বোর্ডের উদাসীনতায় নেওয়া যায় না আইনগত কোনো পদক্ষেপ। গোমতী দিয়ে মাটি বা বালু উত্তোলন বা কাটা আমরা বন্ধ করে দিয়েছি। পানি উন্নয়ন বোর্ড যদি করে সেটা ওনাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আমরা অনুমোদন নিয়ে করবে। এর বাইরে করতে গেলে আমরা করতে দিব না। সবাই যদি প্রশাসনের দিকে দেখাই দেয় যে ওনারাই করবেন শুধু এটা, তাহলে আমি চাইবো যে এটা মনে হয় সবারই দায়িত্বটা নিজে নিজে থেকে অনুধাবন করা উচিত। নদীর পাড়ে প্রায় 3000 হেক্টর কৃষি জমি থাকলেও এখন দাঁড়িয়েছে 2100 হেক্টরে। কৃষি কর্মকর্তার দাবি, এ বিষয়ে সচেতন করা হচ্ছে নিয়মিত। আর পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী দেখিয়ে দেন নির্বাহী প্রকৌশলীকে। শুধুমাত্র আইন প্রয়োগ করে আসলে বাস্তবায়ন করা কঠিন, মানুষ যদি সচেতন না হয়। আমি বলছি যে আপনি সংশ্লিষ্ট এক্সএনের কাছে যান, ওনার কাছে সবই আসছেন, আমরা ব্যবস্থা নেওয়ার জন্য সব কিছু বলে দিই, ঠিক আছে? উনি আপনাকে সুন্দরভাবে বলে দেবেন। এদিকে বছরের পর বছর লুটপাট থামছে না কেন, এমন প্রশ্নে নির্বাহী প্রকৌশলী দিলেন দায়সারা জবাব। আমার অ্যাকোয়ারকৃত ভূমি এবং আমার স্ট্রাকচার রক্ষা করা, আমি সেক্ষেত্রে ক্ষতি করলে তখন আমি মামলা করি এবং অনেক সময় আমরা ম্যাজিস্ট্রেট নিয়েও যাই আর কি। এখন যখন কৃষি জমি থেকে কাটে বা অনেকে দেখা যাচ্ছে ব্যক্তিগত জমি বিক্রি করে দিচ্ছে, তো সেই ক্ষেত্রে তো আমি আসলে অথরিটি না।
নদী বাঁচলে শহর কিংবা গ্রাম বাঁচবে। এখন দেখার বিষয় মন্ত্রীর হুঁশিয়ারির পরও দায়িত্বপ্রাপ্ত সংস্থার পদক্ষেপে বন্ধ হয় কিনা গুমতির পার কাটা আর মাটির অবাধ বাণিজ্য। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা। আবারও আন্তর্জাতিক প্রসঙ্গ। কাতারে আইআরজিসির হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে 10 জনকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। তারা আলাদা দুটি সেল গঠন করে দেশটিতে কাজ করছিল, দাবি কাতার কর্তৃপক্ষের। এরই মধ্যে 7 জনের বিরুদ্ধে কাতারে গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় নজরদারি করার অভিযোগ আনা হয়েছে। বাকি 3 জনের ওপর বিভিন্ন নাশকতা চালানোর দায়িত্ব দেওয়া হয়েছিল, দাবি দোহার। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আইআরজিসির সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে তারা, বলেও দাবি করে কাতার। আটককৃতদের অবস্থান থেকে বিভিন্ন ধরনের কমিউনিকেশন ডিভাইস ও টেকনোলজিক্যাল ইকুইপমেন্ট পাওয়া গেছে। এদিকে ইরানের হামলায় নিহত মার্কিন সেনাদের মধ্যে 4 জনের পরিচয় প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার রাতে তাদের পরিচয় প্রকাশ করে সেন্ট্রাল কমান্ড। এর মধ্যে রয়েছেন সার্জেন্ট নিকোল আমোর, তিনি রিজার্ভ ফোর্সের সদস্য ছিলেন। অপর সেনা সদস্যের নাম জেকলেন কোডি, আইওয়াই পোস্টিং ছিল এই সার্জেন্টের। পাশাপাশি সেনা কর্মকর্তাদের মধ্যে ক্যাপ্টেন কোডি কোর্কের পরিচয় প্রকাশ করে সেন্ট্রাল কমান্ড। পরিচয় প্রকাশকারী অপর সদস্যের নাম সার্জেন্ট নোয়াহ জেন্স।